প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি আইসিএসসি বোর্ডের নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক কবিতাটি আলোচনা করব। দেখো, আলোচনার প্রথমেই কবির সম্পর্কে দু এক কথা জেনে নেওয়া যাক। কবির জন্ম 1919 সালের 12ই ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে মামার বাড়িতে। পিতার আবগারি বিভাগে বদলির চাকরি হওয়ায় কবির ছেলেবেলা কাটে বিভিন্ন স্থানে। কবির প্রথম কাব্যগ্রন্থ পদাতিক 1940 সালে প্রকাশিত হওয়ার পর থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে পরিচিত হন। তিনি পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের পক্ষ থেকে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। যেমন যত দূরেই যাই কাব্যগ্রন্থের জন্য পান সাহিত্য একাডেমি, 1991 সালে পান আনন্দ পুরস্কার এবং ভারত সরকারের সাহিত্য বিষয়ের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ। এখনও পর্যন্ত যে 6জন বাঙালি লেখক পেয়েছেন তাদের মধ্যে কবি সুভাষ মুখোপাধ্যায় একজন। এই বিখ্যাত কবির জীবনাবসান হয় 2003 সালের 8ই জুলাই। দেখো ছাত্রছাত্রীরা, কবিতাটি আলোচনা করার পূর্বেই বলে রাখি, এই ভিডিওটিতে কবিতাটি আমি সহজে তোমাদের সামনে খুব সংক্ষেপে সুন্দর করে আলোচনা করে দেব, যাতে কোনো রকম বুঝতে আর না অসুবিধা হয়। তো সেই জন্যেই বলছি, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবে। আশা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং কবিতাটি খুব সহজে বুঝতে পারবে। তো তাই বলছি, যারা চ্যানেলেই প্রথমবার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও তোমরা অনেক পাবে তোমাদের পরীক্ষা উপযোগী। এবং শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে, ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করে নেবে। তো এই কবিতাটি আলোচনার পূর্বেই কবিতাটির একটু প্রেক্ষাপট জেনে নেওয়া যাক, না হলে কিন্তু কবিতাটি সহজে তোমরা বুঝতে পারবে না। দেখো, কবিতাটিতে ভারত ইতিহাসের 1942 সাল থেকে 1956 সালের মধ্যবর্তী এক অস্থির উত্তাল সামাজিক ও রাজনৈতিক সংকটময় পরিস্থিতির কথা কবি সুভাষ মুখোপাধ্যায় খুব সুচারুভাবে তুলে ধরেছেন। তাই কবিতাটি বোঝার জন্য এবার একটু ইতিহাসের দিকে নজর দেওয়া প্রয়োজন। তো আমরা যদি 1942 সালের দিকে তাকাই, তো সেখানে দেখতে পাবো গান্ধীজির নেতৃত্বে 1942 সালে বাংলা তথা সারা ভারত জুড়ে যে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল, তা ইংরেজদের বিরুদ্ধে এক অস্থির সময়ের সৃষ্টি হয়েছিল। এরপর 1943 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ বা মন্বন্তরের সৃষ্টি হয়েছিল, যা 1350 সালের মন্বন্তর বা আকাল নামে পরিচিত। এরপর 1947 সালে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেলাম, তবে ভারত দুভাগে বিভক্ত হয়ে, একটি ভারতবর্ষ ও অপরটি পাকিস্তান। এই পাকিস্তানের আবার দুটি ভাগ ছিল, একটি পশ্চিম পাকিস্তান ও অপরটি পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান সেটি বর্তমানে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্ররূপে পরিচিত। এই দেশভাগের ফলে অগণিত মানুষ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম বাংলায় আসতে লাগলো, যার ফলে কি হলো, পশ্চিমবাংলার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের ভারসাম্যটা হারিয়ে ফেলল। ফলে দেখা দিল নানা সমস্যা, যেমন বাসস্থানের অভাব, যেহেতু অনেক মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে, সেহেতু চাকরির অভাব দেখা দিয়েছিল, কাজের অভাব দেখা দিয়েছিল, যার ফলে বেকারত্ব সেই সময় একটা বড় সমস্যার সৃষ্টি করেছিল। এবং সেই সময় কি বলবো, চরমভাবে খাদ্যের সংকট দেখা দিয়েছিল। মানে যত খাদ্য
প্রয়োজন পশ্চিমবাংলায়, তার তুলনায় অনেক খাদ্য কম উৎপাদন হয়েছিল এবং তার উপর আবার কালোবাজারির ফলে পশ্চিমবাংলার অবস্থা প্রায় আকালের পর্যায়ে চলে গিয়েছিল। তো ইতিহাসের সেই প্রেক্ষাপটেই কবি সুভাষ মুখোপাধ্যায় এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি লিখেছেন। দেখো বইয়ের উপরেই তোমরা দেখতে পাচ্ছ কবিতাটি লেখা হয়েছে 1956 সালে। মানে কবির দেওয়া তথ্য অনুযায়ী আমরা পাই কবি এই কবিতাটি 1956 সালে লেখেন এবং প্রথম প্রকাশিত হয়, এখানে লেখা আছে, আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছ, কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি কিনা 1957 সালে ওই ফুল ফুটুক কাব্যগ্রন্থে এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি প্রথম প্রকাশিত হয়। আশা করি প্রেক্ষাপটটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কবিতাটির লাইন ধরে ধরে আলোচনায় অগ্রসর হব। দেখো প্রথম লাইন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ লাইন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। দেখো পশ্চিমবাংলায় যে 6টি ঋতু আছে তার মধ্যে শেষ ঋতু হলো এই বসন্ত। সাধারণত ফাল্গুন আর চৈত্র মাস নিয়ে এই বসন্ত ঋতু হয়। বসন্তকে আমরা ঋতুরাজ বসন্ত বলে থাকি। এর কারণ হলো শীতের জড়তাগ্রস্ত কাটিয়ে আমরা কি বলবো গরমকালের দিকে এগিয়ে যাই। তো সাধারণত শীতকালে কি হয়, গাছপালার বৃদ্ধি সাধারণত ঘটে না। এই বসন্তকালে গাছে কচি নতুন পাতা গজাতে শুরু করে। সেই জন্যেই বসন্ত ঋতুটা হচ্ছে মানুষদের পক্ষেও যেরকম খুব একটা ভালো, সেরকম গাছগাছালি প্রাকৃতিক পরিবেশের পক্ষেও কিন্তু খুব সুন্দর একটা ঋতু বসন্ত। কারণ শীতে আমরা যে জড়তাগ্রস্ত হয়ে থাকি, গাছপালাও যেমন জড়তাগ্রস্ত হয়ে থাকে, সেই জড়তাগ্রস্ত থেকে আমরা মুক্তি পাই বসন্তের ফাগুনের হাওয়ায়। তো এই বসন্তে নানান সুন্দর সুন্দর ফুল বাংলায় ফোটে, যেরকম পলাশ, মহুয়া, অশোক ইত্যাদি। সেই জন্য বসন্তকে বলা হয় ঋতুরাজ বসন্ত। তো কবি কি বলছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এখানে সেই অস্থির সময়ের সঙ্গে তুলনা করে কবি এই লাইনটা লিখেছে। অর্থাৎ কবিতাটি যেহেতু লেখা হয়েছে 1956 সালে, তাহলে তোমরা বুঝতে পারছো তার আগে কিছুটা সময় খুব অস্থির সময় আমরা পার করে এসেছি। তো সেই সময় মানুষকে দুর্ভিক্ষের মধ্যে, মন্বন্তরের মধ্যে, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির মধ্যে কাটাতে হয়েছে। তো মানুষের জীবনে আনন্দ তথা বসন্তের ফুল না ফুটলেও ঋতুরাজ বসন্ত কিন্তু আসে। সে কিন্তু সাড়া জাগিয়ে যায় মানুষের মনে। অর্থাৎ ফুল ফুটুক না ফুটুক, বসন্তের অস্তিত্বকে কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। সেই বসন্ত বছরের পর বছর ঠিক সময় অনুযায়ী সে তার সময়ে ঠিক বিরাজ করে প্রকৃতিতে। পরের প্যারাগ্রাফ দেখো, সান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। কি বলছে দেখো, সান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে। আচ্ছা, সান বাঁধানো ফুটপাত কি কখনো গাছের পক্ষে বেড়ে ওঠার উপযুক্ত স্থান? নিশ্চয়ই নয়। সাধারণত কোনো উর্বর ভূমি বা মাটিতেই তো গাছ বেড়ে ওঠে, কিন্তু সান বাঁধানো ফুটপাতটা এখানে অস্থির সময়ের প্রতীক। এই সান বাঁধানো ফুটপাতে গাছপালা কখনোই তার পুষ্টিকর খাদ্য পেয়ে উপযুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে না। কারণ শহরের সান বাঁধানো ফুটপাত কখনোই গাছেদের পক্ষে বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নয়। বলছে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ। কাঠখোট্টা গাছ কীরকম? সাধারণত কোনো বেঁটে গাছকে আমরা কাঠখোট্টা বলি। যখন কোনো গাছ উপযুক্ত পুষ্টি পায় না, তখন তার বেড়ে উঠতে নানান সমস্যার সৃষ্টি হয়। তো সেই জন্য
সেই গাছপালাগুলোকে দেখতে একটু বেঁটে একটু কেমন তারা মতন হয়ে যায়। তো সেই রকম গাছকেই কবি বলছেন কাঠখোট্টা গাছ। আসলে বেড়ে ওঠার মতন যে উপযুক্ত পরিবেশ, পুষ্টি সেই গাছটি পায়নি, তাই গাছটি আমরা বলতে পারি ঠিক হৃষ্টপুষ্ট গাছ নয় আর কি। সেই জন্যই কবি বলছেন কাঠখোট্টা গাছ। বলছে কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে, অর্থাৎ এই হাসিটা হচ্ছে মুক্তির প্রতীক, জীবনের প্রতীক, প্রাণের প্রতীক। এই দুর্ভিক্ষের মতন খারাপ সময় পার করে সে আসতে পেরেছে, সে জীবন যুদ্ধে হেরে যায়নি। জীবন সংগ্রামের প্রতীক হচ্ছে তার এই হাসি। তো এখানে তোমরা তার নিশ্চয়ই ইতিহাসের সঙ্গে একটু রিলেট করতে পারছো যে মানুষ 1952-53 সাল পর্যন্ত আর কি কত কষ্টে সৃষ্টে জীবনের সঙ্গে সংগ্রাম করে তাকে বেঁচে থাকতে হয়েছে। এই গাছটা কিন্তু সেই সংগ্রামেরই প্রতীক, এই কাঠখোট্টা গাছটা। তারপরের প্যারাগ্রাফ দেখো, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কবি আবার বলছেন যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, হাইফেন আছে। এর মানেটা দেখো, আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে। ঠুলি মানে হচ্ছে চোখের একটা আবরণ, একটা চোখের ঢাকনি বিশেষ। দেখবে খুব উজ্জ্বল বা আলোকোজ্জ্বল পরিবেশে যদি আমাদের চোখের উপর যদি কালো পট্টি বা কিছু দিয়ে চোখটাকে ঢেকে দেওয়া হয়, তারপরে যদি চোখ সেটা যদি খুলে দেওয়া হয়, তাহলে আমরা প্রথমে কিন্তু ভালোভাবে দেখতে পাবো না, আমাদের চোখটা কিন্তু ঝাপসা হয়ে যাবে। ঠিক সেই রকম করলে আমরা চোখে ঠিক ভালো মতন দেখতে পাই না। তারপরে দেখো, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে। আসলে ওই যে সময়টা 1950, 51, 52, 53 সাল, ওই সময়টা মানুষের বাঁচাটা তো বলতে গেলে প্রায় মৃত্যুরই সমান। তাহলে মানুষের সেই সময় আশা নিরাশা সব জলাঞ্জলি দিতে হয়েছিল, খুব কষ্ট, খুব দুঃখের মাধ্যমে মানুষকে তার জীবন অতিবাহিত করতে হয়েছে। সেই জন্য কবি বলছেন যে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে। তারপর তুলে মানে ওই যে মৃত্যুর ওই যে সময়টা, ওই সময়টাকে কবি বলছেন যে এটা হচ্ছে মৃত্যুর সমান। কারণ ওই রকম দুঃখ, নৈরাশ্য, খাদ্যের সংকট, আকালের মধ্য দিয়ে মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। তারপরের লাইন দেখো, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। অর্থাৎ ওই অস্থির, ওই খারাপ সময়টা, যে সময়টা পার করে এসে কবি 1956 সালে কবিতাটি লিখছেন, ঠিক তার আগের সময়টা খুব খারাপ সময় ছিল। মানুষের পক্ষে বেঁচে থাকার মতন সময় ছিল না, কারণ খাদ্য সংকটে সেই সময় মানুষ প্রায় জর্জরিত, মন্বন্তর আকালের সময়। তাই সেই সময়টি যে কজন মানুষ সেই সময়টাকে কাটিয়ে জীবন সংগ্রামে যুদ্ধ করে বেঁচে থাকতে পেরেছে, সেই সময়টাকে যে চলে গেছে রাস্তা দিয়ে, সেই সময়টা যে চলে গেছে, সেই সময়টা কেউ চায় না যে সেই সময়টা আবার ফিরে আসুক। তাই কবিও সেই কথাই বলেছেন। পরের প্যারাগ্রাফ দেখো, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। দেখো, গায়ে হলুদ দেওয়া বিকেলে, তোমরা একটু কল্পনা করো, বিকেলবেলা যখন আকাশের রং যখন কি বলবো, সূর্যের আলোয় যখন ঠিক হলুদের ছটা আমরা দেখতে পাই আকাশে, কি সুন্দর লাগে না? ঠিক সেই সময় বলছে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত। হরবোলা মানে হচ্ছে হরেক রকম বলতে পারে যে, অর্থাৎ যে বা যারা পাখি, মানুষ এবং অন্যান্য জীবজন্তুর ডাক নকল করতে পারে তাদেরকে আমরা হরবোলা বলি। এখানে হরবোলা বলতে একটা ছেলের কথা বলা হচ্ছে, যে কিনা একটা দুটো পয়সা নিয়ে কোকিলের ডাক ডাকতো, অর্থাৎ খুব সুন্দর সুর তুলতে পারত, নিজের গলার মধ্যে দিয়ে খুব সুন্দর সুর তুলতে পারত। বলছে তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। এই দিনগুলো বলতে অর্থাৎ সেই খারাপ দিনগুলো, সেই মন্বন্তরের সময়গুলো, সেই দুর্ভিক্ষের সময়, সেই খাদ্য সংকটের সময়, যে কিনা জীবন সংগ্রামে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেনি, অর্থাৎ জীবন যুদ্ধে ওই ছেলেটি হেরে গেছে, অর্থাৎ ওই ছেলেটি মারা গেছে। এই দিনগুলি, এই খারাপ দিনগুলি ওই ছেলেটিকে, মানে হরবোলা ছেলেটিকে কেড়ে নিয়েছে, অর্থাৎ এই দিনগুলির জন্যই সেই ছেলেটি মৃত্যুবরণ করেছে।
তার পরের প্যারাগ্রাফ দেখো, লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে এ গলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। কি সুন্দর প্যারাগ্রাফটা। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে, ও আকাশটাকে কীরকম একটু তোমরা কল্পনা করো, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। সাধারণত বিয়ের কার্ড কি হয়, বিয়ের কার্ড সাধারণত হলুদ রঙের হয় এবং তার উপর যে লেখাটা ছাপানো হয় সেটা মূলত লাল কালিতে হয়, দেখতে সেই জন্যই খুব সুন্দর লাগে। সেই রকম বিয়ের কার্ডের মতন সুন্দর একটা আকাশ, যে আকাশটা কি বলবো, আকাশটা চারিদিকে হলুদ এবং সূর্যের রঙটা লাল কালিতে যেন ছাপা আছে, ওই রকম একটা সুন্দর পরিবেশের কথা কবি বলছেন। সেই আকাশটা মাথায় নিয়ে কে না, এ গলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে। আইবুড়ো মেয়ে মানে যার বিয়ের বয়স হয়ে গেছে তবুও তার বিয়ে হয়নি, এইরকম মেয়েকে বলছে আইবুড়ো। আসলে মেয়ে ছেলে উভয়কে আইবুড়ো মানে বলা হয়, কিন্তু কবি এখানে সেই আইবুড়ো মেয়ের কথা বলছেন যে কিনা দেখতে খুব কালো কুৎসিত, মানে তার গায়ের রং হয়তো কালো, যদিও ঈশ্বরের দান গায়ের রংটা। সেই মেয়েটি কী করছে না, রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। এই সব 7-5 ভাবছিল, 7-5 মানে হচ্ছে এখানে কোনো সংখ্যা নয়, 7-5 মানে জীবনের নানান তার স্মৃতি, তার কথাবার্তা যেগুলো তার মনে ফুটে উঠছে, সেই সব নানান অতীতের স্মৃতি সে 7-5 ভাবছিল। অর্থাৎ সে যে দিনগুলি কাটিয়ে এসছে, সে কীভাবে কষ্ট করে কাটিয়ে এসছে, বা তার ভবিষ্যৎ জীবনটা কি হবে, তার আদৌ তার বিয়ে হবে কি না হবে, এই সব নানান জীবনের নানান ঘটনাগুলি ওই আইবুড়ো কালো কুৎসিত মেয়েটি ভাবছিল। কারণ তার এখনো পর্যন্ত বিয়ে হয়নি, আদৌ তার বিয়ে হবে কি না, পরবর্তী জীবনটা কিভাবে কাটবে, এই সব নানান কথা তার মনের মধ্যে ফুটে উঠছে। কিরম করে ভাবছিল, রেলিংয়ে বুক চেপে ধরে। এখানে রেলিংয়ে বুক চেপে ধরে এই কথাটা আসলে কবি বলতে চেয়েছেন যে হৃদয়ের যন্ত্রণা বুকে চেপে নিয়ে আর কি, মানে কারো কাছে তো প্রকাশ করতে পারছে না, সে যেহেতু কালো কুৎসিত, সেই জন্য তাকে হয়তো কেউ পছন্দ করেনি, সেই জন্যই হয়তো তার বিয়েটা হচ্ছে না। এই সব দুঃখের কথা কে এই হৃদয়ের যে যন্ত্রণা, সেটা কারো কাছে প্রকাশ না করে যন্ত্রণাটা বুকে চেপে ধরে রেখে সে তার জীবনের নানান কাহিনী, সে তার জীবনের নানান কথা ওই মেয়েটি ভাবছে। তারপরে প্যারাগ্রাফ দেখো, ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসল মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। সাধারণত প্রজাপতি, বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে বা একটা কথা প্রচলিত আছে যে কারো গায়ের ওপর যদি প্রজাপতি এসে বসে তাহলে নাকি তার খুব শীঘ্রই বিবাহ হতে পারে। এই প্রজাপতিকে বলা হয় বিবাহ বন্ধনের প্রতীকও বলা হয়। তো সেই মেয়েটি কি বলছে যে চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসলো মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। চোখের মাথা খেয়ে মানে কি, সাধারণত দেখবে যে ঠিক মতন চোখে দেখতে পায় না, চোখে না দেখে কি বলবো আনকা হয়ে যে কাজ করে তাকে আমরা বলি চোখের মাথা খেয়ে কাজ করছে। অর্থাৎ প্রজাপতিটির ওই মেয়েটির গায়ে বসা উচিত নয়, ওই মেয়েটি এই কথাটাই বলতে চেয়েছে, ওই জন্য তিনি একটু গ্রাম্য গালাগাল দিয়েছেন। কি বলছেন যে মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি, মানে প্রজাপতিটা কি আমার গায়েতেই বসলো আর কোনো বসার জায়গা পেল না, মানে আমার তো জানি, মানে সেই মেয়েটিও যেন স্বীকার করে নিচ্ছে যে তার হয়তো আর বিবাহ হবে না, তবু হয়তো সেই মেয়েটিকে ব্যঙ্গ করার জন্য প্রজাপতিটি তার গায়ে এসে বসেছে। ওই জন্যেই মেয়েটি এই পোড়ার মুখ মরণ লক্ষ্মী ছাড়া বলে প্রজাপতিটিকে সম্বোধন করেছেন। মানে হয়তো মানে ওই প্রজাপতিটির ওই মেয়েটির গায়ে বসা উচিত হয়নি, কারণ মেয়েটি জানে তার হয়তো আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এ জীবনে হবে না। তারপরের লাইনটা দেখো, তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। এই লাইনটার একটি খুব গভীর ইনার মিনিং আছে। বলছে তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ, মানে এই সব নানান জীবনের দুঃখের কথা মেয়েটি যখন ভাবছে, তাকে নিয়ে যখন একটি প্রজাপতিও যখন তাকে নিয়ে শ্লেষ করছে, ব্যঙ্গ করছে, ঠিক সেই সময় ওই মেয়েটি হয়তো ঘরে
আহ, রেগে গিয়ে দরজাটা দড়াম করে বন্ধ করে দিয়ে হয়তো ঘরের ভেতর ঢুকে গিয়ে সে আবার হয়তো নিজেকে সংকুচিত করে তার জীবনের কথা ভাবছে হয়তো। সেই জন্যই বলছে তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ, অর্থাৎ সে নিজেকে সমাজের থেকে গুটিয়ে নিচ্ছে, সে নিজেকে সমাজের থেকে সংকুচিত করে করে ফেলছে। কারণ তার তো বিয়ে হচ্ছে না, সেই কারণে তার মনের কথা কেউ শুনছে না, সেই কারণে সেই জন্য বলছেন যে তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ, দরজা বন্ধ হওয়ার শব্দ, অর্থাৎ সে সমাজের থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্যই সে দরজাটা বন্ধ করে দিচ্ছে। তার হৃদয়ের কথা কেউ শুনছে না, ওই জন্য সে নিজেও তার হৃদয়কে সংকুচিত করে দিচ্ছে, সে নিজেও তার হৃদয়কে সমাজের থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, সে তার হৃদয়কে বন্ধ করে দিচ্ছে। এখানে সেই চিত্রকল্পে কবি দরজা বন্ধ হবার শব্দের কথা বলেছেন। শেষ 3টে লাইন দেখো, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। দড়ি পাকানো সেই গাছ, দড়ি পাকানো মানে যে গাছ ঠিকমতো মানে বেড়ে ওঠার জন্য যে পুষ্টি গাছের দরকার, সেই পুষ্টি, সেই জল, সেই আবহাওয়া সেই গাছটি পায়নি, ওই জন্যে সেই গাছের শরীরটিকে বা গাছের অবয়বটিকে বা গাছের কাঠামোটিকে দড়ি পাকানোর সঙ্গে তুলনা করেছে। কারণ দড়ি পাকানোর মতন এঁকে বেঁকে সেই গাছটি উঠেছে, সোজা হয়ে উঠতে পারেনি। এখানে এঁকে বেঁকে ওঠা দড়ি পাকানো গাছ হচ্ছে কঠোর জীবন সংগ্রামের প্রতীক। কারণ প্রতি পদে বাধার সম্মুখীন হয়ে সেই বাধাকে খুব কষ্ট করে কাটিয়ে মানুষকে আজ এই সময়ে পৌঁছাতে হয়েছে। সেই যে তার সংগ্রামের চিহ্নটা হচ্ছে এখানে দড়ি পাকানো গাছ। তার মানে গাছটা এখানে সেই সময়ের মানুষের জীবনের প্রতীক, সেই জন্যেই গাছটাকে দেখতে দড়ি পাকানো গাছের মতো কবি বলেছেন। কারণ মানুষকে যেরকম ওই সময় প্রচুর কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছিল, সেরকম গাছকেও জীবন সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে, সেই জন্য গাছটাও দড়ি পাকানো গাছের সঙ্গে কবি তুলনা করেছেন। বলছে সেই গাছ তখনও হাসছে। এই হাসি হচ্ছে জীবন যুদ্ধে জয়ের প্রতীক। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও যে গাছ জীবন সংগ্রামে হেসে যায়নি, সে যে কঠিন সংগ্রাম করে চলেছে এই সমাজে নিজের অস্তিত্বটাকে, এই পরিবেশে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য, সেই হাসিটাই তার জীবন সংগ্রামের প্রতীক। অর্থাৎ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। অর্থাৎ এই কমিউনিজমে বিশ্বাসী কবি সুভাষ মুখোপাধ্যায় হেরে যেতে কখনো রাজি নয়। তাই একজন আশাবাদী কবি হিসাবে যে জীবনে যে দুঃখ পেয়েছে, যে যন্ত্রণা মানুষ ভোগ করেছে, সেই যন্ত্রণা থেকে মুক্তির পর যে হাসিটা মানুষের মুখের মধ্যে ফুটে ওঠে, জীবনে বাঁচার যে স্বপ্ন দেখে, নানান সমস্যা জয় করার যে আনন্দ মানুষ পায়, সেই জয়ের আনন্দই হচ্ছে এই হাসি। তাই এখানে হাসিটা হচ্ছে মানুষের জীবনের জয়ের প্রতীক, মুক্তির প্রতীক, নবজীবনের প্রতীক, প্রাণের প্রতীক। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা কবিতাটির সম্পূর্ণ অর্থ বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে এই আলোচনাটি, তাহলে তোমরা ক্লাসমেটদের মধ্যে শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারণ এরকম অনেক একটু আলাদাভাবে ব্যাখ্যা তোমরা আমার এই পড়ার ঘর চ্যানেলে পেয়ে যাবে, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এই প্রেক্ষাপট সহকারে আমি সাধারণত আলোচনা করে থাকি।